সেটাকে যেমন উদ্বোধন করলাম। আজকে সারাদিনের যে আলোচনা, সেই আলোচনা ফলপ্রসূ হবে। আমাদের ছাত্র ছাত্রী, গবেষক, সমস্ত বিশ্ববিদ্যালয় কমিউনিটি এতে উদ্বুদ্ধ হবেন, উজ্জীবিত হবেন। আমরা একটা নতুন ভাবধারায় পরিচালিত হব। আমাদের আজকের দিনটা অন্তত অনেক দিনের মধ্যে উন্নয়ন ইনস্টিটিউশনে আমরা প্রত্যেকেই আনন্দিত। আমাদের সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমাদের যেন পথ চলার পক্ষে আজকের দিন একটা নতুন দিশা দিতে পারে। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমার অভিনন্দন, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুব সুন্দর একটি সভা হয়েছিল। বাবার জন্ম হয়েছিল যে জায়গাটিতে, সেটা এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের পাশের একটি জমি। এটা আমরা পরে আমিন দিয়ে মাপিয়ে, বাবার মামা বাড়িতে জন্ম হয়েছিল, তাদের যে পুরনো কাগজপত্র ছিল সেইগুলো নিয়ে আমিনকে দিয়ে মাপিয়ে আমরা দেখেছি এটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের পাশে একটা জায়গা। এই বিশ্ববিদ্যালয়ে সেই কথা স্মরণে রেখে তার মূর্তি স্থাপন করেছেন এবং এখন মাননীয় উপাচার্য যা বললেন যে ওরা একটি আর্কাইভ তৈরি করতে চাইছেন রবীন্দ্র বিভূতি কক্ষ নাম দিয়ে, যেখানে বিভূতিভূষণের ব্যবহৃত জিনিস এবং অন্যান্য আর্কাইভাল ভ্যালু আছে এমন জিনিসপত্র থাকবে। তা উনি এই মুহূর্তে নেই। আমি অন্যান্য যারা আছেন এবং তোমরা যারা আছো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং আপনারা অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন, আমি বলছি যে এইটি যখন সামনের বছর কক্ষটি তৈরি হবে এবং উদ্বোধিত হবে, আমি এই কক্ষের জন্য মূল্যবান কিছু জিনিস দিতে পারব। যেমন বিভূতিভূষণের বাবার কিছু অরিজিনাল পাণ্ডুলিপি, পথের পাঁচালী পাণ্ডুলিপির কয়েকটি পাতা, অন্যান্য লেখার কিছু পাতা। এবং বিভূতিভূষণের একটা অদ্ভুত ব্যাপার ছিল, ওর লেখা পড়লে মনে হয় যে কি স্বচ্ছন্দ গতি লেখা, কত সহজে লেখা এগিয়ে যাচ্ছে গড় গড় করে, সাবলীল, কোনো জায়গায় কোনো স্ট্রেইন বা কষ্টকর বা কোনো প্রচেষ্টার ছাপ নেই। কি চমৎকার লেখা! পথের পাঁচালীর প্রথম লাইন থেকে ধরুন না, নিশ্চিন্দিপুর গ্রামের উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠা বাড়ি। একেবারে গল্প বলার মতো, কানে কানে ফিসফিস করে গল্প বলার মতো শুরু হচ্ছে। বিভূতিভূষণের যে কোনো লেখার মধ্যে এই ব্যাপারটা আছে, খুব স্বচ্ছন্দ গতি, খুব অনায়াস। মনে হয় যে উনি স্বভাব কবি ছিলেন, স্বভাব লেখক ছিলেন। কলম ধরতেন গাছের তলায় বসে, আর তরতর করে কলম এগিয়ে যেত, পাতার পর পাতা লেখা হয়ে যেত। এর চেয়ে ভুল ধারণা কিছু হতে পারে না। বিভূতিভূষণের মতো সচেতন লেখক, পরিশ্রমী লেখক বাংলা সাহিত্যে কেন বিশ্ব সাহিত্যে খুব কম হয়েছে। তার প্রমাণ আমার কাছে আছে। তা হচ্ছে বাবার প্রায় সমস্ত যে বড় বড় লেখাগুলি, আরণ্যক, অপরাজিত, পথের পাঁচালী ইত্যাদি, আর নাম করে লাভ নেই, লিস্ট বাড়বে, সেগুলি লেখবার সঙ্গে সঙ্গে তার পাশেই সাইমালটেনিয়াস সমান্তরাল কিছু নোট রয়েছে। এরকম ছোট নোট বইয়ের পাতায় অজস্র নোট করছেন। প্রত্যেকটি উপন্যাসের চরিত্রগুলিকে নিয়ে কিভাবে সেই চরিত্রগুলিকে উনি আনবেন, কিভাবে সেই চরিত্রগুলিকে উনি দাঁড় করাবেন, সে সম্বন্ধে উনি নোট তৈরি করছেন। এবং কি পরিশ্রম সে ভাবা যায় না। আমরা যারা জানি বিশ্বের শ্রেষ্ঠ উপন্যাস বলা হয় টলস্টয়ের ওয়ার এন্ড পিসকে। ওয়ার এন্ড পিস প্রায় 1400 পৃষ্ঠার উপন্যাস। আমরা কজন জানি যে ওয়ার এন্ড পিস প্রায় 11 বার রিরাইট করা হয়েছিল। কিন্তু পড়তে গেলে আপনার একটা জায়গাতেও সেই পরিশ্রমের কোনো চিহ্ন চোখে পড়ে কি? নিঃশেষে মুছে দিয়েছেন সেই পরিশ্রমের চিহ্ন। এখানেই বড় লেখকের কায়দা। বাবার লেখা পড়ে বুঝতে পারবেন না যে আমি পথের পাঁচালীর কিছুটা অংশ
পথের পাঁচালী প্রকাশের 1929 সালে পথের পাঁচালী প্রকাশিত হয়, আমরা তার যে রজত জয়ন্তী না হীরক জয়ন্তী পালন করেছিলাম, সেই সময় হীরক জয়ন্তী সংস্করণ একটি পথের পাঁচালী প্রকাশ করা হয়, রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের অলঙ্কৃত। তার মধ্যে প্রথম দিকে প্রায় 60-70 পাতা আমরা এই খসড়াগুলি রেখেছিলাম পাঠককে জানাবার জন্য, যে দেখুন এত অসাধারণ সাবলীল একটি উপন্যাস রচনার পেছনে লেখকের কি প্রবল পরিশ্রম ছিল, কিন্তু সেই পরিশ্রমের কথা পাঠককে তিনি জানতে দেননি। বিভূতিভূষণ মোটেই গ্রাম্য একজন মানুষ, হাঁটুর ওপরে ধুতি, ছেঁড়া জুতো, হাতে একটা কঞ্চি, যা তার সম্বন্ধে আমরা জানি। এই মাঝে মাঝে বসছেন কলম টলম নিয়ে গড়গড় করে লেখা এগিয়ে যাচ্ছে, একেবারেই নয়। তার মতো সচেতন লেখক, কঠিন পরিশ্রমী লেখক খুব কম ছিলেন। সেই খসড়ার কিছু অংশ আমি বিশ্ববিদ্যালয়কে দিতে পারব, সবটা দেবো না বলেই যাচ্ছি, কারণ আমার নিজের কাছেও 2-1 পাতা না থাকলে আমার খুব মন কেমন করবে। আমার 3 বছর 17 দিন বয়সে বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছেন। আমি রয়েছি তার সেই ছোটবেলার সামান্য স্মৃতি, যেটুকু মনে করতে পারি তাকে, সেই স্মৃতি, তার রেখে যাওয়া এইসব ডায়েরি, পাণ্ডুলিপি, বইপত্র, মায়ের কাছে শোনা তার গল্প, তার সমসাময়িক লেখকদের কাছে শোনা তার ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা, এগুলোই আমার স্মৃতি হিসেবে আমি আঁকড়ে রেখেছি। আমি বাবার ব্যবহৃত জামা কাপড় কিছু দেব, সুন্দর করে কাচের বাক্সে সাজিয়ে রাখা যাবে। জুতো বোধহয় দিতে পারবো, খুব ছেঁড়া জুতো, সেই জুতো দেখে মানুষের খুব শ্রদ্ধা ভক্তি হয় না, কিন্তু ওই জুতোটাই উনি পরতেন, সেই নিয়ে খুব মজার গল্পও আছে। আজকে কিন্তু আমি কোনো পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করব না, দুটো কারণে। একটা কারণে আমি পণ্ডিত নই, পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করার ক্ষমতা আমার নেই। সঞ্চালক মশাই আমার পরিচয় দেওয়ার সময় আমাকে অধ্যাপক তারাদাস বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি আমার জীবনের প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে কিছুদিন অধ্যাপনা করেছিলাম, ইংরেজি পড়াতাম। তারপরে আমার বংশে আমার প্রপিতামহ তারিণীচরণ, তিনি শাস্ত্রী পণ্ডিত ছিলেন। আমার পিতামহ মহানন্দ, তিনি শাস্ত্রী পণ্ডিত ছিলেন, টোল ছিল, ছাত্রছাত্রী পড়াতেন। আমার পিতৃদেব আজীবন শিক্ষক ছিলেন। আমি 4 পুরুষের মধ্যে বংশের প্রথম কুলাঙ্গার যে সরকারি চাকরিতে ঢুকি, এবং এখনো তার জন্য আক্ষেপ করি যে আমার ওই পড়ানোটাই ঠিক লাইন ছিল, প্রপার একাডেমিক্স আমার লাইন ছিল। কিন্তু কেন যে তখন এই মাথায় খেয়াল চাপলো, অধ্যাপনা ছেড়ে দিয়ে সরকারি চাকরিতে ঢুকে গেলাম। হয় মাঝে মাঝে মানুষের মাথায় ভূত চাপে, আমারও তাই চেপেছিল। আমি পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা দেবো না, কারণ পাণ্ডিত্য আমার নেই। আমি আর 2 নম্বর, আজকে বোধহয় সেই জিনিস নয়। আজকে আমি একটু বিভূতিভূষণ সম্বন্ধে আপনাদের 2-1টা গল্প বলবো, ভালো লাগবে। এমন কিছু গল্প, যে গল্পের ভান্ডার আমার কাছে ছাড়া এই মুহূর্তে জীবিত কোনো মানুষের কাছে আর নেই। আমি আমার মার কাছ থেকে পেয়েছি, যে সাহিত্যিকরা চলে গিয়েছেন তাদের সঙ্গে বসে গল্প করতে করতে পেয়েছি। এক অত্যাশ্চর্য ব্যক্তিত্ব ছিলেন বিভূতিভূষণ। এই যে জুতোর কথা বলা হলো, একবার আড়া জেলায় বঙ্গ সাহিত্য সম্মেলনের উৎসব হচ্ছে, বাবা অতিথি, 3টে শাখা থাকে তো, ছোট গল্প, উপন্যাস এবং কবিতা, আর 3টে শাখা মিলিয়ে একজন প্রধান সভাপতি থাকেন। তো বাবা সেই প্রধান সভাপতি। তো বাবা সেই বেরোবার সময় কলার ছেঁড়া টুইলের শার্ট, একটা হাতে কঞ্চি, একটা হাঁটুর উপরে ধুতি, আধ ময়লার মতো। বাবার চিরকালের যা চেহারা, বিভূতিভূষণের ছবি টবিতেও আপনারা দেখে থাকবেন, মানে তাকে হঠাৎ দেখলে যদি পরিচয় না যে উনি একজন বড় লেখক, খুবই সাধারণ চেহারা। ওই পরে বেরোচ্ছেন, মা বললেন যে আরে তুমি কি পাগল নাকি, তুমি একটা বড় সভায় প্রধান সভাপতি হয়ে যাচ্ছ, এই পোশাক পরে দাঁড়াও, এখানে এসে বসো। বাবা নানা নানা করছেন তো, আর বাবার তার সঙ্গে জুতো পরতেন, একটা ক্যাম্পিসের জুতো, তাতে অজস্র তালি দেওয়া, এই সিকি আগুলি 1 টাকার কয়েনের মতো অজস্র গোল গোল তালি দেওয়া।
আর কোড়ে আঙুলের জায়গাটা ফুটো হয়ে কোড়ে আঙুল বেরিয়ে থাকতো, সেটা তালি দেওয়ার সময় পাননি। ওটা বাইরে থাকতেই করে ঘুরতেন। মা ডেকে বসালেন, বসিয়ে শান্তিপুরি কাঁচি ধুতি পরিয়ে দিলেন, পাট করা সুন্দর করে, গরদের পাঞ্জাবি পরিয়ে দিলেন, বিয়েতে পাওয়া সোনার বোতাম পরিয়ে দিলেন। আর বাবা যত বলছেন যে আরে আরে কি করছো, এই ভয়ঙ্কর পুরস্কার কবিতায় রবীন্দ্রনাথের যখন কবি রাজ গৃহে যাচ্ছেন, তার কবির পত্নী যেরকম কবিকে সাজিয়ে দিচ্ছেন, এটা সেরকম ব্যাপার হলেন। সারিয়েছেন, শাড়িটা দিয়ে বললেন যে তো বেশ হয়েছে, এবার যা। বাবা বেরোতে গেলেন, কিন্তু মা খেয়াল করলেন না যে কাঁচি ধুতি, গরদের পাঞ্জাবি, সোনার বোতাম, সুন্দর করে চুল আঁচড়ে দিলেন মা। বেরোবার সময় কালিমারা জুতোটা পায়ে বেরিয়ে বেরিয়েছে। ওই সেই ভয়ঙ্কর জুতো, কি ভয়ঙ্কর জুতো। কলকাতায় এলেন মিত্র ঘোষ এখনো পর্যন্ত আমাদের সবচেয়ে বড় প্রকাশক, প্রধান প্রকাশক। গজেন্দ্র কুমার মিত্র তার লেখক, একজন প্রধান অংশীদার ছিলেন। আরো যারা প্রবোধ সান্যাল, প্রভূত বেশি অপেক্ষা করছেন, একসঙ্গে সবাই যাবেন, ওখানেই নিতে আসবেন উদ্যোক্তারা। ঢুকতেই সবাই হই হই করে বলেন বাবু, আরে বর্দা, সবাই বর্দা বলে ডাকতেন বাবাকে। আরে বর্দা, এই কি সুন্দর সাজ, এই কাঁচি ধুতি, গরদের পাঞ্জাবি, সোনার বোতাম, বাহ, এই নিশ্চয়ই বৌদি করে দিয়েছেন, এই আপনি সাজেন। তা বাবা সলজ্জ ভাবে স্বীকার করলেন যে হ্যাঁ, এটা তোমাদের বৌদি সাজিয়ে দিয়েছে। বাহ, চমৎকার। একই পায়ে কি বাবা বলেন, কেন বলতো, কি অসুবিধা হলো? এই সাজের সঙ্গে মানে 2 বছর কালি পরেনি, ফুটো বেরিয়ে আছে, তালি মারা এই নোংরা জুতো পরে আপনি যাবেন আমাদের সঙ্গে? এ হতেই পারে না। বাবা একটা কথা খুব ব্যবহার করতেন। বাবা বললেন, গজেন, ফটো নবাবি করো না। আরে এই জুতো এখনো আরেকটা কালি মেরে নিলে, একটু কালি করলে পরে এটা এখনো পর্যন্ত 3-4 মাস দিব্যি চলে যাবে। আবার বলে, বর্দা আপনাকে পয়সা দিতে হবে না, এই সুমন্ত এই করো, বর্দার জুতো টেনে নাও, খুলে নাও, খুলে কলেজ স্ট্রিট মার্কেটে রাজুর দোকানে চলে যাও, নতুন জুতো কিনে আনো। আর বর্দা আপনি বসুন, আপনার রয়্যালটি থেকে এই টাকা কাটা হবে না, আমরা আপনাকে একটা জুতো উপহার দিচ্ছি। সে বাবা নানা করতে করতে যখন সত্যি সুমন্ত বাবু উবু হয়ে বসে, ওরা বাবার পায়ে হাত দিতেন, সত্যি বর্দার মতো ভালোবাসতেন। যখন জুতোয় খুলতে গেছেন টান দিয়ে, তখন এই ঘটনা গজেনবাবু আমাদের বলেন যে, তারদাস, তোমার বাবাকে আমরা কখনো রাগ করতে দেখিনি, অত্যন্ত শান্ত স্নিগ্ধ স্বভাবের মানুষ ছিলেন। এই একবার ওকে সত্যিকারের রাগ করতে দেখেছিলাম, পবিত্র ক্রোধ। উনি রাগে ঝলে উঠে বলেন, গজেন বারবার বারণ করছে, তুমি শুনছো না, জুতো ধরে টানাটানি করছো, কি এসে যায়, ভেতরের মানুষটা তো আসল কথা, শোনো। বলে গজেনবাবু আমাকে বলতেন যে আমি এমন একটা কথা তোমার বাবা বললেন, আমি জীবনে কোনোদিন ভুলিনি, এবং আজ পর্যন্ত সেই শিক্ষা আমি মস্তকে বহন করছি। উনি বললেন, গজেন, এরা যখন আমাদের নিমন্ত্রণ করতে এসেছিল, এইখানে বসেই তো এসেছিল নিমন্ত্রণ করতে, আমরা এখানে বসেছিলাম বলে, হ্যাঁ। তোমার পায়ে ওই নিউ কাট চমৎকার চকচকে জুতোটা ছিল? হ্যাঁ। কিন্তু তোমাকে সভাপতি করেনি, একটা গল্প করতে বলেছে, আমাকে কিন্তু সভাপতি করেছে, আমার পায়ে এই ছেঁড়া জুতোটাই ছিল। গজেনবাবু বলেন যে আমি চমকে উঠে শিহরিত হয়ে আবিষ্কার করলাম যে সত্যি এইসব বাহ্যিক সাজসজ্জার যে তুচ্ছতা, সেটা আবিষ্কার করলাম। কিন্তু সেরকম অদ্ভুত মানুষ ছিলেন। আমি বিশ্ববিদ্যালয়ে যদি সামনের বছর ওদের সুবর্ণ জয়ন্তী উৎসবে একটি কক্ষ এরকম তৈরি করতে পারেন, রবীন্দ্র বিভূতি কক্ষ, তাহলে আমি বেশ কিছু বিভূতিভূষণের ভালো ছবি, যে ছবি বাজারে পাওয়া যায় না, বেশ কিছু ছবি, বাবার পাণ্ডুলিপি, ব্যবহৃত জিনিস, নোট বই, একটি কলম, আমি বাবার যে কলম দিয়ে পথের পাঁচালী লিখেছিলেন, সেটি একটি সোনার পাতার কলম। এটাই কিন্তু মজার ব্যাপার, এত সাধারণ মানুষ, জীবনে কোনোদিন বিলাসিতা করেননি, তার লেখার কলমটা ছিল কিন্তু বাজারের শ্রেষ্ঠ কলম, সবচেয়ে দামি কলম, এবং সোনার নিগওয়ালা কলম। কি অদ্ভুত ব্যাপার, দেখি মজা। অথচ অন্য কোনো বিষয়ে কোনো বিলাসিতা ছিল না, খেতেন তো এইটা। যে জিনিসটা দিয়ে উনি ওর নিজের শিল্প চর্চাটা করেন,
সেখানে ওর কোনো ফাঁকি ছিল না। এই হচ্ছে মজা। সেইটা এখানে যদি একটি ওই সুবর্ণ জয়ন্তী উৎসবের সময় ওই কক্ষ উদ্বোধনের পরে কোনো 2 দিন বা 3 দিন ব্যাপী প্রদর্শনীর ব্যবস্থা করা যায়, আমি সেখানে কিছু খুব ভালো জিনিস এনে দেখাতে পারবো, যেগুলি আমি দিতে পারবো না ইউনিভার্সিটিকে, কিন্তু ইউনিভার্সিটির ছেলে মেয়েরা অধ্যাপকরা দেখলে খুশি হবেন, আমি তাদের সেই খুশির অংশীদার হব। বিভূতিভূষণের জন্ম শতবর্ষে 1994-95 সালে সমস্ত ভারতবর্ষে আমরা এই একটা এক্সিবিশন ভ্রাম্যমান নিয়ে ঘুরেছিলাম এবং মানুষজন ভিড় করে সহস্র সহস্র মানুষ দেখতে আসতেন। সেটা আমরা এখানে করতে পারি। বিভূতিভূষণের ব্যাপার হচ্ছে যে বাংলা সাহিত্যে সত্যিকারের ভালো লেখক, ভালো ভাষা যাদের, সেরকম সাহিত্যিকের অভাব নেই। আমি প্রায় বলি, যেমন বুদ্ধদেব বসুর ভাষা অসাধারণ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের যে বাঁধুনি, তা বিভূতিভূষণের ছোট গল্পের বাঁধুনির চেয়ে অনেক অনেক উন্নত মানের ছিল। এই লোকটা বেঁচে রইল কি করে এতদিন? 7 বছর পার হয়ে আরো 14 বছর চলে গেছে, সগৌরবে জয় পতাকা উড়িয়ে লোকটা বেঁচে রয়েছে। চারদিকে কত মানুষ সমসাময়িক যাদের রচনা আর ততটা পঠিত হয় না। আমি কাউকে খাটো করছি না, কারোর নামও হচ্ছে না, কিন্তু আমি বলছি যে ততটা আর পঠিত হয় না। শুধুমাত্র বই বিক্রি যদি জনপ্রিয়তার একটা নিরিখ হয়, তাহলে রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের পরে এই মুহূর্তে বিভূতিভূষণ 3য় স্থানে রয়েছে। বই বিক্রি অবশ্যই হয়তো একজন সাহিত্যিকের শ্রেষ্ঠত্বের সম্বন্ধে শেষ কথা নয়, তবুও এটা তো স্বীকার করতেই হবে, যার বই মানুষ কষ্টার্জিত অর্থ দিয়ে কিনে বাড়িতে রাখে এবং পড়ে, সেই সাহিত্যিকের প্রতি জনগণের, পাঠকের নিশ্চয় কোথাও একটা গভীর ভালোবাসা আছে। সেই ভালোবাসা হচ্ছে সারল্যের, সততার, সাবলীলতার। প্রভূতনাথ ঋষি এক জায়গায় বিভূতিভূষণ সম্বন্ধে বলেছেন যে ওর বড় রকমের কোনো উপাদান ছিল না হাতে, খুব কিছু একটা দিয়ে দারুণ অবাক করে দেবো, পাঠককে চমকে দেবো, এরকম কিছু ছিল না, কিন্তু